রচনা ফুচকা খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন তার স্বাভাবিক ফুচকা কিছুতেই মুখে রোচে না। কারণ ওই একই আলু মাখা তেঁতুল দিয়ে লঙ্কা ছোলা দিয়ে ফুচকা খেতে খেতে সে বড্ড বেশি বিরক্ত হয়ে ওঠে। একদিন যখন রচনা জানালার ধারে বসে থাকে, তখনই তার ননদ তনিমা সেখানে আসে। ও বৌদি, ময়ূরপুরের বাজারে একটা নতুন ফুচকাওয়ালা এসেছে, ফুচকা খেতে যাবে? সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে বেশ টিপ টিপ বৃষ্টি পড়ছে, তাই আমার আজকে ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। না গো, প্রত্যেকদিন ফুচকা খেতে খেতে আমি বোর হয়ে গেছি। আমার আর সাধারণ ফুচকা খেতে ভালো লাগে না। ওই দই ফুচকা, ঘুগনি ফুচকা অনেক খেয়েছি, তারপর আলু ফুচকা তো আছেই। আমার আর কিছু ভালো লাগে না। যদি নতুন ধরনের ফুচকা হয় তাহলে আমি খেতে যাব। হ্যাঁ বৌদি, আমি তো নতুন ধরনের ফুচকার কথাই বলছি। ময়ূরপুরের বাজারে বাহুবলী ফুচকা বিক্রি হচ্ছে। একটা ফুচকা দেখলে মনে হবে 20খানা ফুচকা একসঙ্গে তোমাকে দেওয়া হয়েছে। তার মধ্যে ফুচকার বিভিন্ন রকম পুর তো আছেই। এরকম কথা শুনে রচনা খুবই খুশি হয়, কিন্তু সে তার ননদের কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। যার ফলে তনিমা তার বৌদিকে বাহুবলী ফুচকার ভিডিও দেখাতে শুরু করে, যা দেখে রচনা তখনই তার ননদের সঙ্গে বাহুবলী ফুচকা খেতে ময়ূরপুর বাজারে গিয়ে পৌঁছায়। কিন্তু সেই বাহুবলী ফুচকা খাওয়ার জন্য তাদেরকে প্রায় 2 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সেখানে লোকজনের ভিড় দেখে তারা দুজনে বড্ড বেশি অবাক হয়। বাহুবলী 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 ফুচকা, একদম বাহুবলী ফুচকা। যারা যারা বাহুবলী ফুচকা খেতে চান তারা এক্ষুনি এখানে এসে লাইন দিন। মাত্র 10 টাকায় একটা বাহুবলী ফুচকা। বাহুর বল যার বেশি সেই খেতে পারে বাহুবলী ফুচকা বেশি বেশি। চলে আসুন, চলে আসুন। কিছুক্ষণের মধ্যে তারা একদম ফুচকার দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়। এমন সময় তারা একেবারে ফুটবলের মতো গোল গোল ফুচকা দেখে খুবই খুশি হয়, কারণ এর আগে তারা কখনো এরকম বাহুবলী ফুচকা চোখেও দেখেনি। আমি 10টা বাহুবলী ফুচকা খাবো তনিমা, তুমি কটা খাবে? বাবারে বাবা, আমি 5টার বেশি বাহুবলী ফুচকা খেতে পারবো না। এই বলে ননদ এবং বৌদি দুজনে মিলে বাহুবলী ফুচকা খেতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের পেট একেবারে ঢাক হয়ে যায়, আর একটাও ফুচকা খাওয়ার জন্য তাদের পেটে জায়গা থাকে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এখনো পর্যন্ত প্রত্যেকদিন ননদ বৌদি দুজনই বাহুবলী ফুচকা খায়। যখন তনিমা কলেজে ব্যস্ত থাকে কিংবা টিউশন পড়তে যায়, তখন রচনায় একাই গিয়ে বাহুবলী ফুচকা খেয়ে আসে। একদিন, আজকে আমার মন একদম ভালো নেই, কারণ বাজারে গিয়ে দেখলাম বাহুবলী ফুচকা শেষ হয়ে গেছে। সুতরাং আমি আজকে একটাও বাহুবলী ফুচকা খেতে পারিনি। এবার কি হবে তনিমা? আমি কি করে বলবো কি হবে? প্রত্যেকদিন বাহুবলী ফুচকা খেতে হবে তার কি কোনো মানে আছে? আজকে বাহুবলী ফুচকা খেতে পারোনি তাতে কি হয়েছে? কালকে খেয়ে নিও। না, আমার আজকেই বাহুবলী ফুচকা খেতে ইচ্ছে করছে। আর তুমি তো ভালো করেই জানো আমি সেরকম ভালো রান্না বান্না করতে জানি না। না হলে আমি তো বাহুবলী ফুচকা নিজেই বানিয়ে খেয়ে নিতাম। তাই আমি বলছিলাম, তুমি কি আমাকে আজকে বাহুবলী ফুচকা বানিয়ে খাওয়াবে গো? তুমি কি খেপেছো নাকি বৌদি? কালকে আমার অঙ্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তাই আমি প্র্যাকটিস করতে করতে হাতে ব্যথা করে ফেলেছি। এখন আমি তোমাকে বাহুবলী ফুচকা বানিয়ে খাওয়াতে পারবো না, কারণ ওরকম বড় বড় ফুচকা বানাতে গেলে অনেক খাটনি হবে। আমার এখন অত সময় নেই। রচনা কিছুতেই ননদের কথা শুনতে চায় না, কারণ সে এখন বাহুবলী ফুচকা খাবে মানে খাবে, আর সেই ফুচকা তার ননদকেই বানিয়ে দিতে হবে। তাই রচনা তার ননদকে বিভিন্ন রকমের জিনিসপত্রের লোভ দেখাতে শুরু করে। আমি খুব ভালো করেই জানি তনিমা, আমি যে হেয়ার ড্রায়ার ব্যবহার করি আর তার সাথে যে ব্র্যান্ডের দামি বিদেশি লিপস্টিক ব্যবহার করি, ওগুলো তোমার খুব পছন্দের, তাই না? তুমি যদি ওগুলো আমার কাছ থেকে নিতে চাও, তাহলে কিন্তু এখনই আমাকে বাহুবলী ফুচকা বানিয়ে খাওয়াতে হবে। তারপর আমি তোমাকে আমার হেয়ার ড্রায়ার আর লিপস্টিক দুটোই দেব। এমন কথা শুনে তনিমা দ্বন্দ্বে পড়ে, কারণ সত্যি ওই দুটো জিনিস তার খুবই পছন্দের। তাই সে বৌদির জন্য বাহুবলী ফুচকা বানাতে রাজি হয়ে যায়। তনিমা তখনই রান্নাঘরে যায় আর ফুচকা বানানোর জন্য বেশি করে ময়দা মেখে ফেলে। কিন্তু এরকম ফুটবল সমান বাহুবলী ফুচকা বানাতে গিয়ে তার হাতের ডানা ব্যথা হয়ে যায়। ওরে বাবারে বাবা, ফুচকাওয়ালা এত বড় বড় ফুচকা কি করে বানায় কি জানি। আমার তো একটা ফুচকা বানাতে গিয়েই হাত খুলে পড়ে যাচ্ছে। উফ, হাত ভীষণ ব্যথা করছে। এভাবে তনিমা কোনো মতে বৌদির জন্য কয়েকটা বাহুবলী ফুচকা বানিয়ে দেয়, যা দেখে রচনা খুবই খুশি হয়। তাই সে তখনই ফুচকাগুলো খেতে শুরু করে। কিন্তু সেই ফুচকাগুলো খাওয়ার পরও তার পেট ভরতে চায় না, এমনকি পেট ভরলেও তার মন ভরে না।
তাই সে বারবার তনিমাকে আরো বেশি করে বাহুবলী ফুচকা বানাতে বলে। ইতিমধ্যে তনিমার হাতে বিষের মতো যন্ত্রণা শুরু হয়। বৌদি, আমি তোমার জন্য 20টা বাহুবলী ফুচকা বানিয়ে দিয়েছি, আমি কিন্তু আর একটাও ফুচকা বানাতে পারবো না। কালকে আমার পরীক্ষা, আর আমার হাতে এখন বিষের মতো যন্ত্রণা করছে। তনিমার কথা শুনে রচনা তাকে আর ফুচকা বানানোর জন্য জোর করে না। এভাবেই রচনার ফুচকা খাওয়া হয়ে গেলে তনিমা তার বৌদির কাছ থেকে হেয়ার ড্রায়ার এবং লিপস্টিক চাইতে শুরু করে। তাই রচনা তখনই ঘরে গিয়ে আলমারি থেকে হেয়ার ড্রায়ার এবং লিপস্টিক নিয়ে এসে ননদের হাতে দিয়ে দেয়। এতে করে তনিমা খুবই খুশি হয়। পরের দিন সকালে তনিমা ঘুম থেকে উঠে যখন কলেজে পরীক্ষা দিতে যাবে তখন আজকে আমি বৌদির নতুন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে তারপর কলেজে যাব, আর ওই বিদেশি লিপস্টিকটাও ঠোঁটে পরবো, তাহলে আমাকে দেখতে খুব সুন্দর লাগবে আর কলেজের ছেলেরা আমাকে দেখে পাগল হয়ে যাবে। ভাগ্যিস কালকে বৌদির জন্য আমি বাহুবলী ফুচকা বানিয়ে দিয়েছি, না হলে তো এগুলো আমি পেতামই না। এই বলে তনিমা যখন সেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে যাবে তখন সে দেখে যে হেয়ার ড্রায়ার কিছুতেই চলছে না, কারণ সেই হেয়ার ড্রায়ার রীতিমধ্যেই খারাপ হয়ে গেছে। এমনকি সে যখন ঠোঁটে ব্র্যান্ডেড বিদেশি লিপস্টিক পরতে যায় তখন সেই লিপস্টিকের ঢাকনা খুলে দেখে লিপস্টিক ভাঙা অবস্থায় পড়ে আছে, যা দেখে তনিমা খুবই রেগে যায়। আসলে রচনা ইচ্ছা করেই সেই খারাপ হেয়ার ড্রায়ার এবং ভেঙে যাওয়া লিপস্টিক তার ননদকে দেয়, যাতে করে তনিমা তাকে বাহুবলী ফুচকা বানিয়ে খাওয়ায়। কি সাংঘাতিক বদমাইশ, আমি বুঝতেই পারলাম না, আর আমাকে ভাঙাচোরা খারাপ জিনিসপত্র গুছিয়ে দিল। আমি ওর জন্য কালকে বেকার বেকার বাহুবলী ফুচকা বানাতে গেলাম। মা একদম ঠিক কথাই বলে, অতি লোভে তাঁতি নষ্ট হয়। তনিমার এরকম অবস্থা দেখে রচনা ভীষণ জোরে জোরে হাসতে শুরু করে, যা দেখে তনিমার আরো বেশি খারাপ লাগে। তাই সে মন খারাপ করে কলেজে গিয়ে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় তার হাতে ভীষণই ব্যথা হয়, তাই সে ঠিকঠাক ভাবে পুরোপুরি পরীক্ষাও দিতে পারে না। এরকম ঘটনার পর থেকে রচনা আর কিছুতেই তার বৌদির সঙ্গে কথা বলতে চায় না। কি ব্যাপার তনিমা, তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি আমার সাথে এখন আর বাহুবলী ফুচকা খেতে যাও না তো? একটা ভাঙা হেয়ার ড্রায়ার আর লিপস্টিকের জন্য তুমি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিলে। আমি তোমাকে নতুন জিনিসপত্র কিনে দেব, এবার তো আমার সঙ্গে চলো। আমি তোমার সঙ্গে কোথাও যাব না বৌদি, তুমি আমাকে ঠকিয়েছো, তাই আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। এমনকি তোমাকে বাহুবলী ফুচকা বানিয়ে খাওয়াতে গিয়ে আমার হাতে এত ব্যথা হয়েছিল যে আমি ঠিকমতো পরীক্ষা দিতে পারিনি বলে আমার পরীক্ষার রেজাল্টও খারাপ হয়েছে। তুমি এখান থেকে চলে যাও। এই বলে তনিমা বৌদিকে ঘর থেকে বার করে দেয়। তাই রচনা নিজের মতো একা একা বাজারে গিয়ে বাহুবলী ফুচকা খেয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে রচনা বাড়ির খাবার খাওয়ার কথা একেবারেই ভুলে যায়। আজকাল সে রান্না বান্না পর্যন্ত করে না, তার শাশুড়ি মাকে সমস্ত রান্না বান্না করতে হয়। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন রচনা বাপের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। এমন সময়, মা আমি আসলাম, রাত 9টা বেজে গেছে, এবার না বেরোলে আমি কিন্তু সময় মতো বাড়ি পৌঁছাতে পারবো না। এই বলে রচনা বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এমন সময় তার ভীষণই বাহুবলী ফুচকা খেতে ইচ্ছা হয়, কিন্তু ইতিমধ্যে ময়ূরপুরের বাজার বন্ধ হয়ে যায়। এমনকি তার বাপের বাড়ির সামনে কোনো দোকানেও অত বড় বড় বাহুবলী ফুচকা বিক্রি হয় না। আমি কোথা থেকে এখন বাহুবলী ফুচকা খাবো কি জানি। বাড়ি গিয়ে সেই শাশুড়ি মায়ের হাতে পোড়া পোড়া রুটি আর ঢেঁড়স ভাজা খেতে হবে। আমার একদম এসব খেতে ভালো লাগে না। এই ভেবে রচনা মনমরা করে শ্বশুর বাড়ির দিকে ফিরতে শুরু করে। এমন সময় সে রাস্তার একটা কোনায় দাঁড়িয়ে একজন ব্যক্তিকে অনেক বড় বড় বাহুবলী ফুচকা বিক্রি করতে দেখে, যা দেখে রচনার মন আনন্দে ভরে ওঠে। ওই তো, ওই দাদাটা কত বড় বড় ফুচকা বিক্রি করছে। ওই ময়ূরপুরের বাহুবলী ফুচকার থেকে এই ফুচকাগুলো আরো বেশি বড়। ইস, এখানে যে ডাবল বাহুবলী ফুচকা বিক্রি হয়, আমি যদি আগে জানতাম তাহলে আমি তো এখান থেকেই ফুচকা খেতাম। বেকার বেকার অত দূরে ময়ূরপুরে আমি যেতাম না। এই বলে রচনা তখনই সেই ফুচকাওয়ালার কাছে চলে যায়। তোমাকে তো আগে কোনোদিন এই এলাকায় দেখিনি, তুমি যে এত বড় বড় বাহুবলী ফুচকা বিক্রি করো, আগে জানলে আমি তোমার কাছেই ফুচকা খেতে আসতাম। বেকার বেকার ওই ময়ূরপুরের বাজারে ফুচকাওয়ালার কাছে যেতাম না। আমি আসলে পাড়ায় পাড়ায় ঘুরে ডাবল বাহুবলী ফুচকা বিক্রি করি, তাই এখানে আস্তে আস্তে প্রত্যেকদিন ফুচকা শেষ হয়ে যায়। আজকে আপনার কপাল ভালো বলেই ফুচকাগুলো খেতে পারবেন। আর আপনি যে ময়ূরপুরের ফুচকাওয়ালার কথা বলছেন না, আমি ওকে এত বড় বাহুবলী ফুচকা বানানো শিখিয়েছি, বুঝেছেন? দাও আমাকে বাহুবলী ফুচকা দাও। আর হ্যাঁ, বেশি করে ঝাল, তেঁতুল, ঝুড়ি ভাজা, তার সাথে ঘুগনি, দই দিয়ে কিন্তু ফুচকা মাখবে, যাতে আমি সারা জীবন এই বাহুবলী ফুচকার কথা ভুলতে না পারি।
না না, আমার কাছে যারা যারা বাহুবলী ফুচকা খেয়েছে তারা কোনোদিন আমার ফুচকার কথা ভুলতে পারেনি। আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে সেরা বাহুবলী ফুচকা খাওয়াবো। এই শুনে রচনা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই রচনা অনেক বড় বড় বাহুবলী ফুচকা খেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সে প্রায় 100টা ফুচকা খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই 2 ঘন্টা কেটে গেলে হঠাৎই রচনার বাহুবলী ফুচকার ঘোর কাটে। রচনা দেখে যে সে রাস্তার ধারে শুয়ে আছে আর তার পাশে বেশ কতগুলো বাহুবলী ফুচকা রাখা আছে, কিন্তু দুঃখের বিষয় তার সোনার নেকলেস, কানের দুল, হাতের বালা, এমনকি তার পার্সের 10,000 টাকা সমস্ত কিছু গায়েব হয়ে যায়। আসলে সেই বাহুবলী ফুচকাওয়ালা টাকা পয়সা গহনাগাটি নিয়ে চম্পট হয়ে যায়। হায় রে, আমার সব চুরি হয়ে গেল, আমার দামি দামি সোনা গহনার টাকা সব চলে গেল। এবার আমাকে সবাই যা নয় তাই কথা শোনাবে। আমি কেন যে এরকম বড় বড় বাহুবলী ফুচকা খেতে এলাম, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। এভাবেই রচনা কান্নাকাটি করতে থাকে, কিন্তু সেই জায়গাটা ভীষণই ফাঁকা হওয়ায় তার কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। সে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়িতে ফিরে যায়। সে যখন তার শাশুড়ি মা এবং ননদকে সব ঘটনা খুলে বলে, তখন তারা রচনার উপর ভীষণই রেগে যায়। সেদিনকে তুমি আমাকে ঠকিয়েছিলে, আর আজকে বাহুবলী ফুচকাওয়ালা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আসলে ও একটা চোর, যেখানে সেখানে বাহুবলী ফুচকা খেলে এরকমই হবে। আর ওই চোরকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না, বুঝলে? তুমি চুপ করো তো, তোমার তো মনে খুব খুশি। আমি এখন পুলিশে গিয়ে কমপ্লেন করব। ওই বাহুবলী ফুচকাওয়ালাকে পুলিশ ঠিক খুঁজে বার করবেই। রচনা তার স্বামীর সঙ্গে গিয়ে কমপ্লেন করে আসলেও পুলিশ সেই বাহুবলী ফুচকাওয়ালাকে খুঁজে পায় না। সেই বাহুবলী ফুচকাওয়ালা আগেও অনেকের সঙ্গে এরকম ভাবে প্রতারণা করে, তাই এরকম ঘটনার ফলে রচনার ভালো মতো শিক্ষা হয়ে যায়। সে ঠিক করে সে আর কখনো বাহুবলী ফুচকা খাবে না, কারণ বাহুবলী ফুচকা খেতে গিয়ে তাকে তার সর্বস্ব হারাতে হয়। বাবা রে, তোমার লেহেঙ্গাটা কি সুন্দর গো দিদি ভাই। আমি এত সুন্দর লেহেঙ্গা কোথাও দেখিনি। সুতোগুলো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি করা। এক ঝলক দেখেই আমার চোখটা কেমন যেন ধাঁধিয়ে গেল। দেখিস দেখিস, সামলে, ভিড়মি খাস না যেন। এই লেহেঙ্গাটা আমার ঠাকুমার বিয়ের সময়ের। আমার ঠাকুমার বাবা তো অনেক বড় জমিদার ছিল, তাই সে তার মেয়েকে, মানে আমার ঠাকুমাকে, সোনার সুতা দিয়ে লেহেঙ্গা বানিয়ে দিয়েছিল। সোনার সুতো দিয়ে বানানো লেহেঙ্গা? এ তো পুরো রূপকথার গল্পের পরীদের জামা কাপড়ের মতো মনে হচ্ছে। আমি আগে না এমন শুনেছি আর না দেখেছি। আমার ঠাম্মা বলেছে আমি যেন বিয়েতে এই লেহেঙ্গাটাই পরি। এটাই আমার ঠাম্মার তরফ থেকে আমার জন্য বিয়ের উপহার। সেই জন্যই বাইরে বের করে রাখলাম। এই জন্যই তো তুই দেখতে পেলি না, না হলে তোদের মতো গরিবদের এমন লেহেঙ্গা দেখারও সুযোগ হয় না। অমন করে বলছো কেন দিদি ভাই? সবাই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, তাই বলে বড় লোকেরা যখন তখন এভাবে গরিবদের অপমান করবে সেটাও তো ভালো দেখায় না, তাই না? আমি তো খেটে খাই, চুরি তো করি না আমি। মানে তুই বলতে কি চাইছিস আমি চুরি করি? আমার বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছিস, আবার আমাকেই চোর বলছিস? তুমি কি করো সেটা তুমি জানো, আমি তো তোমাকে কিছু বলছি না। তুমি আমার গরিব হওয়া নিয়ে আমাকে কথা শোনালে, তাই আমিও এরকম করে একটু বললাম, এর থেকে বেশি কিছু না। মীনাক্ষী জানতো পিঙ্কি হয়তো তার হাতে সোনার লেহেঙ্গাটা দেখে কিছু একটা সন্দেহ করছে, তাই অযথা পিঙ্কিকে রাগিয়ে সে নিজের বিপদ ডেকে আনতে চায় না। মীনাক্ষী আসলেই ওই সোনার লেহেঙ্গাটা চুরি করেছে, সেটা আর কেউ না জানলেও পিঙ্কি ভালোই জানতো। মীনাক্ষী তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। মীনাক্ষীর নিজের একটা লেহেঙ্গা তৈরি করার বুটিক ছিল। শহরের নামি দামি লোকজন তার কাছে লেহেঙ্গা বানাতে আসতো। তার হাতের কারিগরি দেখে সবাই এতই মুগ্ধ হয়ে যেত যে একবার কেউ মীনাক্ষীর কাছে লেহেঙ্গা বানালে বারবার তার কাছেই লেহেঙ্গা বানাতে আসতো। একদিন, সারা শহরের লেহেঙ্গা তো তুই বানাচ্ছিস, কিন্তু তোর বিয়ের লেহেঙ্গা কে বানাবে শুনি? সেটাও কি তুই নিজেই বানাবি? বানাতেই পারি। নিজের হাতে নিজের জিনিস বানিয়ে সেটা নিজের বিয়েতে পরা কতটা গর্বের বিষয় বলতো? আমার বিয়েতে যারা আসবে তারা আমার লেহেঙ্গা দেখে মুগ্ধ হয়ে যাবে, আর সেদিন আমার বুটিকের আরো একটু অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যাবে। কি বলো? বাবা মেয়ে মিলে শুধু হাহা হিহি করলেই হবে? বিয়ের তো আর 1 মাসও বাকি নেই। এই ম্যাডামের তো কাজই শেষ হয় না, নিজের বিয়ের লেহেঙ্গা কখন বানাবে? মা, তুমি তো জানোই তোমার মেয়ে কোনো সাধারণ দর্জি নয়। শহরের সেলিব্রিটিরা তোমার মেয়ের কাছে লেহেঙ্গা বানাতে আসে, এই হিসাবে তোমার মেয়েও একজন সেলিব্রিটি দর্জি। সেলিব্রিটিদের এভাবে সময় বেঁধে দেওয়া যায় না।
তাহলে তোর বিয়ের লেহেঙ্গাটা তুই অন্য কারোর কাছ থেকে বানিয়ে নে। শুধু শুধু এভাবে ফেলে রাখাটা ঠিক হচ্ছে না। এই লেহেঙ্গাটা বানিয়ে নিই, তারপর আমাদের শহরের মেগাস্টার কমলিকা দেবী তার বিয়ের লেহেঙ্গা বানাতে আমার বুটিকেই আসবে। ওর লেহেঙ্গাটা বানিয়ে দিয়েই আমি নিজের কাজটা বানানো শুরু করে দেব। তারপর আর কোনো রকম কাজ রাখবো না। তাহলে হবে তো? মীনাক্ষীর কথা শুনে তাদের বাড়ির কাজের মেয়ে পিঙ্কি সেখানে এক দৌড়ে ছুটে আসে। কি বললে? কমলিকা দেবী আসবে? মানে ওই মেঘের দেশে সিনেমার হিরোইনটা? আমার তো শুনেই হাত পা কাঁপছে। এই বাড়িতেই আসবে? আমি দেখতে পাবো? কেন দেখতে পাবি না? উনি আসলে ওনাদের জল খাবারের আয়োজন তো তোকেই করতে হবে। তখন না হয় দুজনে মিলে একটা সেলফিও তুলে নিস। এই বলে তারা সবাই হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কমলিকা দেবী সেখানে চলে আসে। তার সাথে ৩-৪ জন বডিগার্ডও ছিল। হঠাৎ করে বাড়ির মধ্যে এতজন হোমড়া চামড়া লোককে দেখে মীনাক্ষী এবং তার বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়। তাদের চোখ মুখ দেখে কমলিকা দেবী বুঝতে পারে যে তারা সবাই খুব ভয় পেয়েছে। আপনারা সবাই এত সিরিয়াস হয়ে গেলেন কেন? ভূত দেখেছেন নাকি? নাকি আমাকে মেকআপ ছাড়া দেখে চিনতে পারছেন না? আপনি মেকআপ ছাড়া অনেক সুন্দর ম্যাডাম, আমরা সেই কারণে ভয় পাইনি। হঠাৎ করে বাড়িতে এতজন লোক এসে গেছে বলেই ভয় পেলাম। আপনি বললেন দোকানে দেখা করবেন না, বাড়িতে আসবেন, কিন্তু তবুও যে আপনি এতজন বডিগার্ড নিয়ে আসবেন এটা আমরা কল্পনাও করিনি। বডিগার্ড কি আর সাধে এনেছি? আমার কাছে অনেক অনেক টাকার জিনিস আছে। দোকানে সবার সামনে সেগুলো দেওয়া যাবে না, তাই জন্যই তো বাড়িতে আসবো বলেছি। অনেক অনেক টাকার জিনিস মানে কি জিনিস? আর আপনি আমাকেই বা সেগুলো দেবেন কেন? কারণ এই সোনার সুতো দিয়েই তোমাকে আমার লেহেঙ্গাটা বানিয়ে দিতে হবে। লেহেঙ্গার মাঝে মাঝে সুতোর কাজের সাথে সাথে সোনার টিপ দিয়েও কাজ করতে হবে। আমার কাছে যত সোনা আছে আমি সেগুলো দিয়ে সোনার সুতা, সোনার টিপ, সোনার কলকা বানিয়ে নিয়ে এসেছি। কমলিকা দেবীর কথা শুনে মীনাক্ষী এবং তার বাবা মায়ের চোখগুলো ছানা বড়া হয়ে যায়। সোনার সুতো? এই সুতোগুলি দিয়ে লেহেঙ্গা হবে? তাহলে তো আপনার লেহেঙ্গার দাম কয়েক কোটি হবে ম্যাডাম। হ্যাঁ, প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার লেহেঙ্গা হবে। সেই জন্যই আমি দোকানে না নিয়ে গিয়ে তোমার সাথে তোমার বাড়িতে দেখা করতে এসেছি। কমলিকা দেবী মীনাক্ষীকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। সে যতক্ষণ তাদের বাড়িতে ছিল ততক্ষণ তারা বন্ধ দরজার ভেতরেই আলোচনা করছিল, যাতে এই ব্যাপারে মীনাক্ষী এবং তার পরিবার ছাড়া অন্য কেউ কিছু জানতে না পারে। তাই কমলিকা দেবী চলে যাওয়ার আগে মীনাক্ষী রান্নাঘর থেকে পিঙ্কিকে ডেকে নেয়। পিঙ্কি এতক্ষণ ধরে অধীর আগ্রহে রান্নাঘরে চুপটি করে দাঁড়িয়েছিল। কতক্ষণে কমলিকা দেবীর সাথে এসে দেখা করে সে একটা সেলফি তুলতে পারবে এই ভেবে। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি আপনাকে নিজের সামনে দেখছি। আপনিও বিয়ে করে ফেলছেন ওই মেঘের দেশের হিরোটাকে, তাই না? আপনাদের দুজনকে কিন্তু খাসা দেখতে লাগে। পিঙ্কির কথা শুনে কমলিকা দেবী হাসতে থাকে। কিছুক্ষণ পরে কমলিকা দেবী এবং তার বডিগার্ডরা সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে মীনাক্ষী তাদের বাড়িটা বন্ধ করে কমলিকা দেবীর দিয়ে যাওয়া বাক্সগুলো খুলে খুলে দেখে এবং সেগুলো দেখে চমকে ওঠে। এত সোনা দিয়ে শুধু লেহেঙ্গা বানাবে? তারপরে বিয়েতে আরো কত সোনা গহনা উপহার পাবে তার ঠিক নেই। এই লেহেঙ্গাটা বোধহয় আমার সারা জীবনের শ্রেষ্ঠ কারিগরি হবে, কারণ এমন সোনার লেহেঙ্গা তো আর সবাই বানাতে দেয় না। মীনাক্ষীর চোখে মুখে লোভ স্পষ্ট হয়ে ফুটতে থাকে। এত সোনা চোখের সামনে দেখে সে নিজেকে কিছুতেই সামলে রাখতে পারে না। সে নিজেও আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল এবং ধনী ছিল, কিন্তু তবুও সোনার লোভ কিছুতেই তার পিছু ছাড়ে না। সে মীনাক্ষী দেবীর সাথে সাথে নিজের বিয়ের লেহেঙ্গাও বানাতে শুরু করে দেয়। দুটো লেহেঙ্গা একদম অবিকল একই রকম দেখতে বানায়, যাতে কোনটা সোনার এবং কোনটা সোনার নয় সেটা বুঝতে না পারা যায়। মীনাক্ষী দুটো লেহেঙ্গা বানিয়ে পাশাপাশি রেখেছে। এমন সময় মীনাক্ষীর মা রাখি দেবী সেখানে চলে আসে। দুটো লেহেঙ্গা তো একদম অবিকল দেখতে বানিয়েছিস কেন রে? কোনটা কমলিকা দেবীর আর কোনটা তোর কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। দেখিস ওনাকে আবার তোরটা দিয়ে দিস না যেন। মীনাক্ষী কোনো উত্তর দেয় না। তাকে চুপ করে থাকতে দেখে রাখি দেবীর খুবই সন্দেহ হয়। মিনু, সত্যি করে বলতো তুই কি প্ল্যান করছিস? তুই সত্যি সত্যি কমলিকা দেবীর সোনার লেহেঙ্গাটা নিজের কাছে রাখার প্ল্যান করিসনি তো? উনি কিন্তু কালকেই লেহেঙ্গাটা নিতে আসবেন। তোমাকে যদি আমি আলাদা করে বলতে বলি কোনটা সোনা দিয়ে বানানো আর কোনটা তামার সুতো দিয়ে বানানো, তুমি বুঝতে পারবে? দুটো তো একই রকমের দেখতে লাগছে, দুটোই তো সুন্দর। তুমি চাও না
তোমার মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর লেহেঙ্গাটা থাকুক। এসব কি পাগলামো শুরু করলি মিনু? একজন তোকে ভরসা করে তার এত ধন সম্পত্তি তোর কাছে রেখে গেল, আর তুই সেই মানুষটাকে ঠকাবি? মীনাক্ষী তার মায়ের কোনো কথাই শোনে না। পরের দিন কমলিকা দেবী সোনার লেহেঙ্গাটা নিতে এলে মীনাক্ষী তাকে তামার সুতো দিয়ে তৈরি লেহেঙ্গাটা দিয়ে দেয়। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন মীনাক্ষী কমলিকা দেবীর সোনার সুতোয় বানানো লেহেঙ্গাটা দেখছে, এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। মীনাক্ষী পিঙ্কিকে নানান রকমের মিথ্যা কথা বলে বোঝানোর চেষ্টা করে যে ওই সোনার লেহেঙ্গাটা তার, কিন্তু পিঙ্কি আসল সত্যিটা জানতো এবং সেটার আভাস সে নিজেই মীনাক্ষীকে দিয়েছিল। এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। আমার বাড়িতে থাকবে, আমার পয়সায় খাবে, আর আমাকে চোর বদনাম দেবে, ধমক দেবে। এটা তো চলতে পারে না, তাই না? ও ইনডিরেক্টলি আমাকে চোর বলে গেছে। আমি যদি ওকে চোর প্রমাণ করে বাড়ি থেকে বের করতে না পেরেছি, তাহলে আমার নামও মীনাক্ষী নয়। পরের দিন সকালবেলায় সে লুকিয়ে লুকিয়ে পিঙ্কির ঘরে এসে সেখানে নিজের একটা সোনার কানের দুল রেখে চলে আসে। কিছুক্ষণ পরে মীনাক্ষী তার সোনার কানের দুল পাচ্ছে না বলে সারা বাড়ি মাথায় করে। অনেক খোঁজাখুঁজি করার পরে মীনাক্ষীর কানের দুলটা পিঙ্কির ঘর থেকে পাওয়া যায়। বিশ্বাস করো দিদি ভাই, আমি এটা চুরি করিনি। আমি জানি না এটা কিভাবে এখানে এলো। তুমি বলো, আমি সেই কোন ছোটবেলা থেকে তোমাদের বাড়িতে আছি। আমি কখনো এমন করতে পারি বলো? তোর ওপর বিশ্বাস করাটাই আমাদের উচিত হয়নি। তোরা এমনই করিস, প্রথম বিশ্বাস আদায় করবি, তারপরে এক এক করে আমাদের ঘরের জিনিসপত্র খালি করে দিবি। এই জন্যই তো কেউ বিশ্বাস করে কাজের লোকদের বাড়িতে রাখতে চাই না। তারা পিঙ্কির কোনো কথাই শোনে না। তারা পিঙ্কিকে বাড়ি থেকে বের করে দেয়। দেখতে দেখতে মীনাক্ষীর বিয়ের দিন এগিয়ে আসে। সে তার বিয়েতে সোনার লেহেঙ্গাটা পরবে বলে ভীষণ পরিমাণে উদ্বিগ্ন হয়ে থাকে। এরই মধ্যে সুযোগ বুঝে পিঙ্কি আবার মীনাক্ষীদের বাড়িতে ঢুকে আসে। সে সোজা মীনাক্ষীর ঘরে ঢুকে সেখান থেকে তার সোনার লেহেঙ্গাটা চুরি করে নেয়। মীনাক্ষী তার বিয়ের দিন সোনার লেহেঙ্গা পরবে বলে সারা বাড়ি তোলপাড় করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই সোনার লেহেঙ্গাটা পায় না। অন্যদিকে কমলিকা দেবীও মীনাক্ষীকে বারবার কোনো একটা কারণে ফোন করতে থাকে। মীনাক্ষী বুঝতে পারে যে হয়তো কমলিকা দেবীও তার নকল লেহেঙ্গাটা ধরতে পেরে গেছে। আমার স্বাদের সোনার লেহেঙ্গাটা কোথায় চলে গেল? ওটার কথা কাউকে বলতেও পারবো না, পুলিশকেও ডাকতে পারবো না। পুলিশ ডাকলেই তো সব জানাজানি হয়ে যাবে। ওদিকে কমলিকা দেবীও বারবার ফোন করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার যদি সারা শহরে ছড়িয়ে যায় আমি এমন চুরি করেছি, তাহলে তো কোনোদিনও কেউ আমার কাছে লেহেঙ্গা বানাতে আসবে না। আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। মীনাক্ষী এসব কথায় ভাবতে ভাবতে কাঁদতে থাকে। কিছুক্ষণের মধ্যে কমলিকা দেবী তার বডিগার্ড এবং বেশ কয়েকজন পুলিশকে নিয়ে তাদের বাড়িতে আসে। তারা এসে মীনাক্ষীর খোঁজ করতে থাকে। মীনাক্ষী বাইরে আসতেই কমলিকা দেবী সবার সামনে মীনাক্ষীকে ঠাস করে একটা চড় মারে। আমার বিশ্বাস ভরসার এই দাম দিলে তুমি? ছি, এই নাকি তুমি এত ধনী? তোমার এত প্রতিপত্তি, এত নামডাক, সবকিছুকে এইভাবে চুরি করেই হয়েছে? চলুন আমাদের সাথে। 2.5 কোটি টাকার ফ্রড মানে কত বড় ফ্রড সেটা বুঝতে পারছেন? বড় বড় হিরোইনরাও ছাড় পায় না, আর আপনি তো শুধুমাত্র একজন দর্জি। কমলেশ বাবু রাখি দেবী অনেকবার আটকানোর চেষ্টা করলেও কেউ তাদের কোনো কথা শোনে না। মীনাক্ষীকে পুলিশ হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যেতে যাবে এমন সময় পিঙ্কি সেখানে এসে হাজির হয়, আর তার হাতে ওই সোনার লেহেঙ্গাটাই ছিল। কমলিকা ম্যাডাম, আপনি এখানে? আমি তো আপনার বাড়িতেই ছুটতে ছুটতে গিয়েছিলাম। আপনাকে কোথাও না পেয়ে আবার দিদি ভাইদের বাড়িতে চলে এলাম। কেন? তুমি আমার বাড়িতে কেন গিয়েছিলে? আর তোমার হাতের প্যাকেটে ওটা কি? এটাই তো আপনার সোনার লেহেঙ্গাটা। সেদিন আপনি ভুল করে ভুল প্যাকেটটা নিয়ে চলে গিয়েছিলেন। দিদি ভাইও এতটা খেয়াল করেনি, আর আজকে নিজের বিয়েতে লেহেঙ্গাটা পরবে বলে খুলতেই দিদি ভাই বুঝতে পারে যে এটা আপনার সোনার লেহেঙ্গা, তাই তো আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমার মতো গরিব ভিখারির কাছে এত দামি সোনার লেহেঙ্গাটা থাকতে পারে সেটা রাস্তার লোক কেউ বুঝতেও পারবে না। সেই ভেবে দিদি আমাকে পাঠানোটাই ঠিক বলে মনে করেছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও মীনাক্ষী, আমি না বুঝেই তোমার গায়ে হাত তুললাম, তোমার বাড়িতে পুলিশ নিয়ে এলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে কমলিকা দেবী তার বডিগার্ডদের নিয়ে সেখান থেকে চলে যায়। মীনাক্ষী নিজের ভুল বুঝতে পারে। সে পিঙ্কির কাছে এবং তার পরিবারের কাছেও হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু পিঙ্কি আর সেখানে থাকে না। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে একেবারে তার গ্রামের বাড়ির দিকে রওনা দেয়।